নির্বাচন ব্যবস্থায় আস্থার প্রতীক তত্ত্বাবধায়ক সরকার অবশেষে ফিরছে সংবিধানে ত্রয়োদশ নয় চতুর্দশ সংসদ থেকে কার্যকর। তত্ত্বাবধায়ক সরকার ফেরায় নতুন দিগন্তের সূচনার আশা বিএনপির। পাতানো নির্বাচনের সুযোগ দেখছে না জামায়াত, স্বাগত এনসিপির। 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন হচ্ছে। শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে সরকার। সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ হস্তক্ষেপ সমর্থন করে না ঢাকা। বিভ্রান্তিকর তথ্য প্রবাহ বন্ধে সম্মিলিত পদক্ষেপের আহ্বান। কবে আসছেন, কেন আসছেন না, তারেক রহমানকে নিয়ে এমন প্রশ্নের অবসান হতে যাচ্ছে শিগগিরই। দলের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। এবং চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল প্রাইভেট কার, নিহত সাইকেল আরোহী, আহত অন্তত 5 জন। বাংলাদেশ সবসময় সমৃদ্ধি, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি সমর্থন করে, তবে জাতীয় সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না ঢাকা। দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম সম্মেলনে এসব কথা বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় বিভ্রান্তিকর তথ্য প্রবাহ বন্ধে ফোরামের সদস্যদের প্রতি সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হল কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার 7ম সম্মেলন। স্থানীয় সময় বৃহস্পতিবার সম্মেলনে যোগ দেন সদস্য দেশ ভারত, মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা সহ বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। এতে যোগ দিয়ে ডক্টর খলিলুর রহমান বলেন, বাংলাদেশ আশা করে এ ফোরামটি হবে একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থা। বাংলাদেশ ধারাবাহিকভাবে এমন মূল্যবোধ ও নীতিমালা অনুসরণ করে যা সবার জন্য যৌথ সমৃদ্ধি বয়ে আনবে, ফলে একটি স্বাধীন, শান্তিপূর্ণ ও নিরাপদ ভারত মহাসাগর নিশ্চিত করার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে। বাংলাদেশ এই অঞ্চলের সকল সদস্যের রাজনৈতিক স্বাধীনতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে সমর্থন না করার নীতিকে সমর্থন করছি, বরং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদে বর্ণিত নীতিগুলোকে প্রধান ভিত্তি হিসেবে অনুসরণ করবে। ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রবাহ বন্ধে ফোরামের সদস্যদের প্রতি সম্মিলিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান খলিলুর রহমান। বিশ্ব সন্ত্রাসবাদকে বরাবরই আমরা নিন্দা করে আসছি, ফলে যে কোনো পরিস্থিতিতে সব প্রকার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ঢাকা। আর আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বিভ্রান্তিমূলক তথ্য দমনে সম্মিলিত পদক্ষেপগুলোকে বাস্তবায়ন করতে হবে। এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সদস্য দেশগুলোকে নিয়ে কাজ করতে অঙ্গীকারবদ্ধ ভারত। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। অনলাইন এবং অফলাইনে নারীদের সুরক্ষা নিশ্চিত করতে বিএনপি 5টি বিষয়ে অগ্রাধিকার দেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই বিষয়ে জানান তিনি। ওই পোস্টে তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নারীদের অবশ্যই নিরাপদ বোধ করতে হবে। তারেক রহমান বলেন, অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই বাড়িতে ও জনসম্মুখে তাদের ব্যক্তিগত জীবনে, সেই সাথে তাদের পেশাগত যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এটি বাস্তবে রূপ দিতে বিএনপি 5টি জরুরি অগ্রাধিকার বাস্তবায়নের কথা ভাবছে বলেও জানান তিনি। এদিকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়ে এক বাণী পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাণীতে সশস্ত্র বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবারের সুখ, শান্তি এবং কল্যাণ কামনা করেন তিনি। বৈশ্বিক এবং অভ্যন্তরীণ কারণে শিল্পে উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়লেও পণ্যের দাম বাড়ছে না। এজন্য তৈরি পোশাক খাতে চ্যালেঞ্জ বাড়ছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। বলেন, এই পরিস্থিতিতে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দক্ষতার উন্নয়ন অপরিহার্য। রাজধানীর উত্তরায় বিজিএমইএ অডিটোরিয়াম পোশাক শিল্পে নতুন প্রযুক্তি ব্যবহারে 1175 জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিজিএমইএ এবং সরকারের স্কিলড
ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম যৌথভাবে এই প্রশিক্ষণ দেয়। বিজিএমইএ সভাপতি বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে মৌলিক পোশাক উৎপাদন থেকে দৃষ্টি সরিয়ে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর ওপর ফোকাস করেছে পোশাক শিল্প। বিশেষভাবে পোশাক ডিজাইন সফটওয়্যার, 3D ডিজাইনিং সফটওয়্যার, কম্পিউটার অ্যাডেড ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তির মতো ডিজাইনিং টুলগুলো বর্তমানে ব্যবহার করা হচ্ছে। তিনি এই ক্ষেত্রগুলোতে ব্যাপকভাবে যুক্ত হওয়ার জন্য প্রশিক্ষণার্থীদেরকে আহ্বান জানান। খরচ বাড়ার সাথে সাথেই পণ্যের মূল্য বাড়বে, এইটার কিন্তু কোনো ডিরেক্ট কোনো মেথড নাই। তাহলে এইটা যে কম্পিটিটিভনেস ধরে রাখতে হলে আমাদের কী করতে হবে? সেটার জন্য লাগবে হলো দক্ষ জনশক্তি। আর দক্ষ জনশক্তি কি করবে? দক্ষ জনশক্তি যেটা করবে সেটা হচ্ছে এই ইফিসিয়েন্সি বাড়াবে। আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে। এছাড়া শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। একথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এখন থেকে আইন মন্ত্রণালয় নয়, নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্ট। আর এই লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা। পলিটিক্যাল পার্টি অনেক আশ্বাস দিয়েছেন, অনেক কিছু বলেছেন। তিনি জানান, এখন থেকে নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতের বিচারকদের পদায়ন, বদলি, পদোন্নতি, শৃঙ্খলাজনিত বিষয়াদি, ছুটি সংক্রান্ত বিষয়াদি, এমনকি নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, কর্মের শর্তাবলী নির্ধারণ, সমস্ত কিছু সুপ্রিম কোর্টের সচিবালয় করবে। আইন মন্ত্রণালয় যেটা করতো এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের সচিবালয়ের হাতে চলে যাবে। এ সময় শিগগিরই গণভোট আইন করার কথা জানান আইন উপদেষ্টা। গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি, 3-4 কার্যদিবসের মধ্যে হয়ে যাবে। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, যেহেতু ওনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য। তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার। একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে, সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার রায়কে স্বাগত জানিয়েছে এনসিপি। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে যেভাবে আছে সেভাবেই গঠন করতে হবে। তবে আসন্ন নির্বাচনে নয়, পরবর্তী জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক সরকার গুরুত্বপূর্ণ মনে করেন তিনি। কোনোভাবেই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার বাইরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার কোনো সুযোগ নেই। ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে আছে সেভাবে নয়, জুলাই সনদে যেভাবে আছে সেভাবেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। নির্বাচন নিয়ে নাগরিকদের মাঝে বিরাজমান শঙ্কা এবং ভীতি দূর করার আহ্বান জানিয়েছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দুপুরে খুলনার একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে প্রাক নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় এই আহ্বান জানান তিনি। বলেন, শঙ্কা এবং ভীতি দূর করতে হলে সরকার, প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আরও মুক্তভাবে আলোচনার মাধ্যমে আস্থা জাগাতে হবে। এ সময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কারের ক্ষেত্রে আগামীতে স্বচ্ছতা, যোগ্যতা এবং জনমানুষের সাথে আলোচনা করে তা বাস্তবায়নের কথাও বলেন। জাগাতে হবে। জনগণ যদি আস্থা না পায় তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, এই জায়গাটাকে পূরণ করতে হবে। নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে হলো যে নাগরিকদের মনের ভিতরে এখনো যে শঙ্কা, এত যে ভীতি, এই ভীতি এবং শঙ্কাকে দূর করতে হবে। এবং এই শঙ্কা এবং ভীতি দূর করতে হলে সরকার, তার প্রশাসন এবং নির্বাচন কমিশনকে আরও বলিষ্ঠ ভূমিকায়, আরও সততার সাথে, আরও মুক্তভাবে আলোচনার মাধ্যমে এই আস্থাকে জাগাতে হবে। এই যে বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে যে দ্রুততা, যে অস্বচ্ছতা এটার ভিতর দিয়ে করা হলো, এইটার ভিতর দিয়ে হয়তো একটা ভালো কাজের আমরা সুফল থেকে বঞ্চিত হব। চট্টগ্রামের নিমতলা এলাকায় এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেট কার ছিটকে পড়ে গেছে
নিচের সড়কে। এতে আহত হয়েছেন 5 জন। বিকেল 4:30টার দিকে বন্দর থানাধীন নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে টয়োটা হ্যারিয়ার গাড়িটি পড়ে যায়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার পর চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সড়কটির উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এক্সপ্রেসওয়ের লালখান বাজার মুখী লেনের নিমতলা মোড়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। কিভাবে গাড়িটি পড়ে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার বিষয়ে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, এক্সপ্রেসওয়ে যে দুর্ঘটনাটি কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং সেই সাথে 5 জন আহত হয়েছেন, তাদের কি অবস্থা হাসপাতালে নেওয়ার পর? হৃদয়, এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি মূলত গত বছরের আগস্টে উদ্বোধন হয়। আর পরেই আজকে বিকেল 4টার কিছু সময় পরেই মূলত এই এক্সপ্রেসওয়ের যে নিমতলা যে অংশটি রয়েছে, সেই এক্সপ্রেসওয়ের নিমতলা অংশ থেকেই মূলত চট্টগ্রাম শহরের যে পতেঙ্গা যে সমুদ্র সৈকত এলাকা যে অংশটি রয়েছে, সেই অংশ থেকে চট্টগ্রাম শহরমুখী যে অংশটি রয়েছে, সেখান থেকেই আসার পথে নিমতলা অংশে যে ডিভাইডারটি রয়েছে, সেইখানেই মূলত এই মাইক্রোবাস বা কারটি আসলে দুর্ঘটনায় পতিত হয়। মূলত যেটি ধারণা করা হচ্ছে সেটি যে এই এক্সপ্রেসওয়েতে 60 থেকে 40 কিলোমিটার পর্যন্ত গতিতে গাড়ি চালানোর কথা, তবে ধারণা করা হচ্ছে সেই গাড়িটি 100 থেকে 120 কিলোমিটার গতিতে ছিল। ফলে এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে গিয়ে গাড়িটির নিচের যে অংশ প্রায় 40 থেকে 45 ফিট নিচে সেটি পড়ে যায় এবং সেই নিচে পড়ে যাওয়ার পরেই মূলত একটি সাইকেলের একজন পথচারী, সাইকেল যোগে তিনি যাচ্ছিলেন, সেই পথচারী আসলে নিহত হয়েছেন। সেই খবর আমরা একটু আগেই পুলিশের মাধ্যমে আসলে নিশ্চিত হতে পেরেছি। এবং পাশাপাশি যেই প্রাইভেট কারটি দুর্ঘটনায় পতিত হয়েছে, সেই প্রাইভেট কারটি পুরোপুরি দুমড়ে মুচড়ে গেছে এবং সেই গাড়িতে যে 4 জন যাত্রী ছিলেন তারা গুরুতর আহত হয়েছেন এবং তাদেরকে চট্টগ্রামের আগ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা মোটামুটি সন্তোষজনক সেটি জানা গেছে। সেই খবর আমরা আসলে পুলিশ এবং যারা এখানকার প্রত্যক্ষদর্শী তাদেরকে উদ্ধার করেছেন তাদের মাধ্যমে আসলে আমরা জেনেছি। তো বলা চলে যে এখানকার যারা স্থানীয়রা আছেন, পাশাপাশি পুলিশ সদস্যরা এখানে পরিদর্শন করেছেন, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু নিশ্চিত হতে পেরেছি এই গাড়িটি মূলত উচ্চ গতি অর্থাৎ দ্রুত গতিতে যাওয়ার ফলেই মূলত এই দুর্ঘটনাটি ঘটেছে। স্বাভাবিক যে গতি, সেই গতির থেকে বেশি গতিতে চালানোর ফলে দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি এটি কিন্তু প্রথম দুর্ঘটনা নয়। এই এক্সপ্রেসওয়েটি 2024 সালের আগস্টে চালু হয়, আর পরেই সেই মাসেই কিন্তু 2 জন মোটরসাইকেল আরোহী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার শিকার হয়। তো মূলত এখন পর্যন্ত আমার হাতে ছিল এইটুকুনি তথ্য। মুজিবুল, ধন্যবাদ আপনাকে। নরসিংদীতে হাজিরা দিতে গিয়ে আদালত থেকে ফেরার সময় দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন ছাত্রদল নেতা সিয়াম হোসেন। আহত ছাত্রদল নেতা পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। আহতের পরিবার জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে ঘোড়াশালের ছিনতাই মামলায় হাজিরা দিতে গিয়ে আদালতে যান সিয়াম। হাজিরা দিতে বের হওয়ার সময় আদালত ভবনের সিডিআর রুমের সামনে তাকে লোহার পাইপ দিয়ে পেটায় অজ্ঞাত সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়। তার মাথায় 4টি সেলাই ছাড়াও পুরো শরীরে বেশ কটি আঘাতের চিহ্ন রয়েছে। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 129 পিরোজপুর 3-এ। এখানে বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থী উপজেলা শাখার আমির মোহাম্মদ আব্দুল জলিল শরীফ, স্বাগত আপনাকে। আমরা দেখেছি যে ভোটের মাঠে আপনারা ঘুরছেন, কি ধরনের সাড়া পাচ্ছেন ভোটারদের কাছ থেকে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামী মঠবাড়িয়া উপজেলা আসনের পক্ষ থেকে ডিবিসি 24 নিউজকে অসংখ্য ধন্যবাদ যে তারা আজকে আমাদের এখানে সুন্দর একটি সাক্ষাৎকারের আয়োজন করেছেন, এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে আমাদের সামনে জাতীয় নির্বাচন, এই নির্বাচনে আমরা মঠবাড়িয়াবাসী খুব বিভিন্ন দিক থেকে খুব ভালো সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ। কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে? জি, আমরা
মঠবাড়িয়া আমাদের এখানে 11টি ইউনিয়ন, একটি পৌরসভা, একটা উপজেলায় একটাই নির্বাচনী আসন। এখানে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘদিন যাবৎ মানুষের কল্যাণের জন্য, মানুষের সুন্দর একটা বৈষম্য সমাজ তৈরির জন্য আপ্রাণভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনারা? জয়ের ব্যাপারে আমরা আলহামদুলিল্লাহ, জয়ের ব্যাপারে মঠবাড়িয়ার মানুষ, আমরা বিশেষ করে জনগণের দোরগোড়ায় পৌঁছার কারণে তাদের সাথে আমরা সুন্দরভাবে মিলিত হয়েছি এবং আমাদের যে সেবা তারা বিভিন্ন ব্যাপারে আমরা ধন্যবাদ আপনাকে। যে আমাদের শুনছিলাম যে এখানে যার প্রার্থী হচ্ছে তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট কামনা করতে